হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভাই, তোরা শুধু তোদের কষ্টটার কথাই ভাবলি। আমি কি কষ্ট সহ্য করেছি এবং আমাকে চোর বানানো হয়েছিল, যেটা খুব লজ্জার ছিল। তাই তো আমি ওই কাজটা করতে বাধ্য হয়েছি। আর তোরা আমার সাথে এমন ব্যবহার করবি বলেই কেঁদে দিলাম। আরে আরে ভাই, কাঁদছিস কেন? জানিস তোর জন্য আমাদের কত কষ্ট হয়েছিল। আমরা তোকে অনেক খোঁজার পরেও যখন পাইনি তখন তো মনে করেছি তুই আর বেঁচেই নেই। ভাই, তোর জন্য চিন্তা করতে করতে এখনো আর হাসি খুশি থাকতে পারি না। ভাই, আমার ভুল হয়ে গেছে। আর কখনো এমন কোনো কাজ করব না যাতে তোরা কষ্ট পাস। আরে বাদ দে ভাই, তোর উপর খুব অভিমান ছিল, তাই তোর সাথে এমন ব্যবহার করেছি। আচ্ছা ভাই, তবে তুই বাঁচলি কি করে? শোন তাহলে। তারপর আঙ্কেল আমাকে বাঁচিয়ে কি কি করেছে এবং আমার উপর যে দায়িত্ব দিয়েছে তা সব বললাম। ও, তাহলে তো ভালোই, তোমাকে এখন আর কোনো অবহেলা সহ্য করতে হবে না। তবে কষ্ট তো আছেই। আচ্ছা, কে তুমি? তোমাকে তো চিনলাম না। আরে হলো রুদ্র, তুই চলে যাওয়ার কিছুদিন পর ও ভর্তি হয় এবং আমাদের সাথে বন্ধুত্ব করে আর তোর সব ব্যাপারেই জানে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো তুমিও আমার বন্ধু। আমার বন্ধু, তবে তুমি করে চলবে না, তুই করে বলতে হবে। ওকে। তখন এই বেল বাজলো, আবার ক্লাস স্টার্ট হবে। চল ক্লাসে যাই। না, আজকে আর ক্লাস করব না, চল সবাই মিলে ঘুরতে যাব। তাই ভালো হয়। আজকে চল, আজকে একটা স্কুলের সামনে যেতে হবে। কালকে রাতে এক মেয়ের সাথে ফেসবুকে কথা হয়েছে, চল ওকে দেখে আসি, পছন্দ হলে রিলেশনে যাব। ওকে, যেতে পারি, তবে ট্রিট দিতে হবে। অবশ্যই, রিলেশন হলে ট্রিট তো দিবই। তবে শোন, ওখানে ওর সামনে আমি একা যাব দেখা করতে, তোরা আড়ালে থাকবি, তোদের দেখলে সমস্যা হবে। আর আজকে ওকে প্রপোজ করব না। আচ্ছা ঠিক আছে। তারপর রিক্সা নিয়ে ওরা স্কুলের দিকে যেতে লাগলো। ওরা যেই স্কুলের নাম বললো ওটা এত সিপাও পড়ালেখা করে, যদি আমায় দেখে ফেলে। ভাই, আমি ওখানে যাব না। কেন? আরে ভাই, সিপাও ওই স্কুলে পড়ে, যদি দেখে ফেলে। আরে ভাই, দেখবে না, আমরা তো দূরে থাকবো। ওকে চল। তারপর আমরা সেই স্কুলের সামনে পৌঁছালাম। আমরা দূরে থাকলাম। রুদ্র গেটের সামনে দাঁড়ালো। তখনই সেখান থেকে একটা মেয়ে বেরোলো। মেয়েটাকে দেখে তো আমি অবাক। আমি কাকে দেখছি? সত্যি ওই মেয়েটাকে দেখে রাগ উঠে গেল। আমার বন্ধুরাও অবাক ওই মেয়েটাকে দেখে। আরে ভাই, মেয়েটা তো ঋতু, যার জন্য লিমনের এই অবস্থা। আর এর সাথে রুদ্র রিলেশনে যাবে। আরে ভাই থাম, আগে দেখি রুদ্র কি বলে। ও যদি এইরকম একটা খারাপ মেয়ের সাথে রিলেশন করে তো আমাদের সাথে থাকতে পারবে না। আরে ভাই বাদ দে তো, যে যার সাথে রিলেশন করবে, আমাদের কি? শুধু আমরা রুদ্র আমাদের বন্ধু বলে হুঁশিয়ারি করে দেব মেয়েটার সম্পর্কে। লিমন ঠিকই বলেছে, রুদ্র আসুক। আমরা আড়ালে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পরেই মেয়েটা চলে গেল। রুদ্র আমাদের কাছে আসলো। কিরে, তোদের ওকে ভালো লেগেছে ভাবি হিসাবে? দেখ রুদ্র, আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। তোর কাছে ভালো লাগলে তুই রিলেশন করবি। ভাই কি হয়েছে আমাকে খুলে বল, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই আমাকে এভাবে বলছিস কেন? রুদ্র, তোর কথা শুনে মনে হয় তুই মেয়েটার সাথে রিলেশন করতে চাস। তবে তোকে একটা জিনিস থেকে সাবধান করে দিচ্ছি, বন্ধু হিসেবে লিমনের আজকে এই পরিবার থেকে আলাদা হওয়ার কারণ কিন্তু এই মেয়েটা। মানে কি বলছিস তুই? এটা তো আমাকে আগে বললেই পারতি। আসলে মেয়েটাকে দেখে ভালো লেগেছিল, কিন্তু আমি ওর সাথে রিলেশন করতে চাইছিলাম না। তবে এখন করতেই হবে রিলেশন। মানে কি বলছিস তুই? জানিস মেয়েটা ভালো না, তাও রিলেশনে যাবি? আরে ভাই থাম তুই। রুদ্র, তুই রিলেশন করবি তো সাবধানে দেখিস, মেয়েটা যেন তোর কোনো ক্ষতি না করে দেয়। ভাই তুই চিন্তা করিস না, ও যে কাজটা করেছে এতে ওর একটা শাস্তি পেতে হবে। তার মানে তুই ওর সাথে রিলেশন করবি শাস্তি দেওয়ার জন্য? তোদের কি মনে হয় তাহলে আমার ওর কথাবার্তা ভালো লাগে না? তার উপর আমার বন্ধুর আবার ক্ষতি করেছে, এসে শুনলাম ওর একটা শাস্তি পাওয়া লাগবে। ভাই, তুই ওর কিছু করবি কেন? তুই যদি কিছু করিস তোরও তো শাস্তি পেতে হবে। ভেবে কাজ করিস, কারণ উপরওয়ালা কাউকে ছাড়ে না। জানি আল্লাহ তাআলা আমাকেও ছাড়বে না। তবে আমাকেও একটা মেয়ে ধোকা দিয়েছে, তার জন্যই তো আমার এই শহরে আসা, তা না হলে তো আসতাম না। ওই মেয়েটা তো আমার জীবনটাই তছনছ করে দিচ্ছে। রুদ্র মন খারাপ করে। আরে ভাই, মন খারাপ করিস না। তোর মনে যে এত দুঃখ সেটা তো আগে বলিসনি। কি করছিল মেয়েটা? ভাই তোদের বলবো কি করে? তোরা তো এমনিতেই লিমনের জন্য মন খারাপ করে থাকতিস। এখন শোন তাহলে আমার সাথে কি হয়েছিল। আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম,
আমিও ভেবেছি ও নিজেও আমাকে ভালোবাসতো, প্রতিদিন ওর পিছনে টাকা খরচ করতাম রেস্টুরেন্টে গিয়ে, এমনকি ওর ফোনেও টাকা রিচার্জ করে দিতাম আমি। খুব ভালোই চলছিল ওকে নিয়ে আমার জীবন। হঠাৎ একদিন আমার কাছেও 5,000 টাকা চায়, আমার কাছে ছিল না সেই দিন, বাবাকেও বলতে পারিনি বলে অত টাকা নিবে, তবুও বন্ধুদের কাছ থেকে ধার করে 5,000 টাকা দিলাম কোনো মতে। সেই দিন রাতেও আমার ফোন ধরেনি, আর কল দিলে বিজি বলতো, মাথা গরম হয়ে গিয়েছিল, তবুও মন শান্ত রাখলাম। সকালবেলা কল দিলাম, এবার ধরলো। কি হয়েছে তোমার, রাতে ফোন ধরনি কেন? আসলে ফোনটা আমার ভাই নিয়েছিল, তাই রাতে তোমার নাম্বার ব্লক করে ভাইয়াকে দিছিলাম। ও আচ্ছা, তাহলে আজকে চলো দেখা করি। না, আজকে সকালে পারবো না, জান আমার আজকে ইম্পর্টেন্ট ক্লাস আছে। কি এখনো দেখা করবা না বলে রাগ করে ফোনটা কেটে দিলাম। আমি ভাবছি ও আমার রাগ করা দেখে আবার ফোন করবে, কিন্তু করেনি। তাতে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল, তাই সকালবেলা না খেয়েই কলেজে চলে গেলাম। কি হয়েছে ভাই, তোর মন খারাপ কেন? বলিস না বন্ধু, তারপর ওকে সব খুলে বললাম। আরে চিন্তা করিস না, চল আজকে ক্লাস করব না। আমিও নাস্তা করিনি, চল একসাথে নাস্তা করে ঘুরতে যাব। হয়তো ভাবি বিজি ছিল তাই ফোন করেনি। আমার ইচ্ছা ছিল না, তবুও আসিফ জোর করে নিয়ে গেল রেস্তোরাঁ। সেখান থেকে খাওয়া দাওয়া করে হাঁটতে লাগলাম দুজন ইচ্ছা মতো। হঠাৎ এক জায়গায় চোখ পড়লো, যা দেখে আমার শরীর কাঁপতে লাগলো, আমার বুক ফেটে যাচ্ছে কষ্টে। আশেপাশে তাকিয়ে দেখি আমরা আনমনে হাঁটতে হাঁটতে পার্কের দিকে চলে এসেছি। আসিফ দেখলো আমি ওদিকে তাকিয়ে আছি। কিরে ওইদিকে ওভাবে তাকিয়ে আছিস কেন? আমি কিছু বললাম না, দেখে আসিফ সেদিকে তাকালো। আসিফেরও চোখ বড় বড় হয়ে গেল, কারণ ওখানে দেখা যাচ্ছে জিনিয়া বর্ষা ওর কোলে শুয়ে আছে অন্য একটা ছেলে। জিনিয়া এক হাত দিয়ে ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর ছেলেটা জিনিয়ার অন্য হাত ধরে বসা। আমি ওইদিকে হাঁটা শুরু করলাম, আসিফও আমার সাথে আসলো। বাবা, তাহলে এই জন্য রাতে ফোন বিজি ছিল। আমার কণ্ঠ শুনে জিনিয়া লাফিয়ে উঠলো, আমাকে দেখে ভয়ার্ত দৃষ্টিতে আমার দিকে তাকালো। আরে ভাই, কে আপনারা আর কার ফোন রাতে বিজি ছিল? আরে তুই বুঝছিস না কার কথা বলছে এতক্ষণ? তুই যার কোলে শুয়েছিলি। এসব কি শুনছি চিনিয়া? সে তোমার কে হয়? সে তাকে দেখেই লাফিয়ে উঠলে, আর এখনো ভয় পাচ্ছ? বিশ্বাস করো রুদ্র, আমার ওর সাথে কোনো সম্পর্ক নেই, আমি শুধু ওর সাথে ঘুরতে এসেছি। দৌড়ে এসে পা ধরে আমি ওকে উঠিয়ে একটা থাপ্পড় মারলাম, ছেলেটাও এসে ওকে একটা থাপ্পড় মারলো। তুই এত খারাপ মেয়ে জানতাম না, একসাথে দুজনের সাথে রিলেশন করিস, ছি। বলেই ওকে আরো কয়েকটা থাপ্পড় মেরে চলে গেল ছেলেটা। আচ্ছা, আমার কালকের দেওয়া টাকাগুলো কোথায়? ওগুলো তো আমার কাছে নেই এখন। আবার একটা থাপ্পড় দিলাম। আসিফ, ওর ব্যাগটা চেক কর। বন্ধু 10,000 টাকা আছে? সব নে, ওর পিছনে যা খরচ করেছে সব উসুল করব। রুদ্র, আমাকে ক্ষমা করে দাও, আর কখনো এমন হবে না। তোর মতো বেঈমানকে ক্ষমা করা যায় না। তারপর ওখান থেকে যেই চলে যাব, তখনই ছেলেটা আসলো আবার। ওই আমার কাছ থেকে যা টাকা নিয়েছিলি। আমরা চলে আসলাম। আমি ঠিক মতো হাঁটতে পারছি না, চোখের পানি এমনি পড়তেছিল। আরে ভাই তুই কান্না করছিস কেন একটা ধোঁকাবাজের জন্য? চল তোকে বাসায় দিয়ে আসি। তারপর আসিফ আমাকে বাসায় দিয়ে ও বাসায় চলে গেল। সেখান থেকে আমার জীবন পাল্টে গেল একদম। খাওয়া দাওয়া করতাম না, সিগারেট খেতে শুরু করি। বাবা মা অবস্থা দেখে অবাক হয়ে যায়, কারণ তাদের হাসি খুশি থাকা ছেলেটা সারাদিন চুপচাপ থাকে। আম্মু তো কান্না করে দিল আমার শরীরের অবস্থা দেখে। তাই বাবা বাধ্য হয়ে আসিফকে বাসায় ডেকে জিজ্ঞেস করে আমার এই অবস্থার কারণ কি। আসিফও আমার অবস্থা দেখে কষ্ট পেল, তাই বাবাকে জিনিয়ার কথা সব বলে দিল। বাবা এসব শুনে কি করবে, তাই আমাকে তোদের এখানে আমাকে আমার মামার কাছে পাঠিয়ে দেয়। তারপরেরটা তো তোমরা এখন জানোই। রুদ্রর বলা শেষ। ভাই তুই মন খারাপ করিস না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তুই দেখতে থাক এই মেয়েটার আমি কি করি। আমাদের সবার চোখে পানি এসে গেছে, ভাবছি মেয়েদের বিশ্বাস করব কিভাবে। যাই হোক, ওখান থেকে আবার একটা রিক্সা নিয়ে কলেজের সামনে আসলাম। তারপর আঙ্কেলকে ফোন দিলাম, সে গাড়ি পাঠিয়ে দিল। তারপর ওদেরকে বলে আমি গাড়িতে উঠে আঙ্কেলের বাড়িতে যেতে লাগলাম। অন্যদিকে শিফা তখন বের হয়েছিল, কারণ ওরও ব্রেক টাইম ছিল। তখন দূর থেকে দেখলো আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে, তার পাশে আমার মতো একজন। ও তো চমকে উঠলো, ও আমার কাছে আসতে যাবে তার আগেই থেমে গেল আর ভাবতে লাগলো, লিমন ভাইয়া এখানে আসবে কি করে, আর আসলেও তো বাড়িতে আসবে। ধুর, বেশি ভালোবাসি তো, তাই মনে হয় শুধু চোখে তাকেই দেখি। কবে যে ফিরবে সে, নাকি আমায় আজীবন অপেক্ষা করতে হবে, কে জানে। আবার ভাবলো। কিন্তু এবার তাকিয়ে দেখে ওখানে আর কেউ নেই, তাই শিপা আর সামনে বাড়লো না। মনের ভুল ভেবে ক্লাসরুমে চলে গেল ক্লাস করতে। যাই হোক, আমি পৌঁছে গেলাম আঙ্কেলের বাড়িতে। এই বাড়িটা অনেক সুন্দর। আমি ভেতরে গেলাম, দেখি আঙ্কেল সোফায় বসা। আমাকে তার পাশে বসতে বলল, আমিও গিয়ে তার পাশে বসলাম। তারপর, বন্ধুরা তোমাকে দেখে অবাক হয়নি আজকে? হুঁ আঙ্কেল।
তা তো হয়েছিল সবাই, কিন্তু আমার বন্ধুরা আমার উপর রাগ করেছিল, অনেক কষ্টে রাগ ভাঙাতে হয়েছে। রাগ করবে তা স্বাভাবিক, কারণ ওরা তোমাকে খুব ভালোবাসে। তা তোমার কথা শুনেই বুঝতে পেরেছি। আঙ্কেল, রাগ ভাঙিয়ে দিয়েছি, ওরা খুব কষ্ট পেয়েছিল আমার জন্য। শোনো, তোমাকে তোমার আন্টি ও আমার মেয়ের সাথে পরিচয় করিয়ে দিই, আসো। তারপর আঙ্কেল তাদের ডাক দিলেন, তারা চলে আসলো। আমি তাদের সালাম দিলাম এবং আঙ্কেল তাদের সাথে পরিচয় করিয়ে দিল। আমি তাদের কথাবার্তা দেখে বুঝতে পারলাম তারাও আঙ্কেলের মতো সৎ এবং ভালো মনের মানুষ। শোনো, আমি তোমাকে আগেই এখানে নিয়ে আসতে পারতাম, কিন্তু আনিনি, কারণ আমি চাইছিলাম না তোমার পরিবার যেখানে থাকে সেখানে তোমাকে রাখতে, কিন্তু তুমি এখানেই থাকতে চাও, তাই আবার নিয়ে আসলাম এখানে। আঙ্কেল, আমি চাই এখানে মানবতা আনতে, কারণ এখানে না আছে কোনো মানবতা, না আছে একজন বাবা, না আছে একটা পরিবারের মানুষ, না আছে একজন ব্যবসায়ীর, না আছে একজন শিক্ষকের। বাবা সবসময় ন্যায়ভাবে চলবে, কোনো অন্যায় করবে না এবং সবাইকে অন্যায় থেকে বিরত রাখতে চেষ্টা করবে। আচ্ছা আম্মু, তিনি তো আমার ভাই, তাই না? আমি তার কোলে চড়বো? আরে মামনি, এটা বলতে হয় নাকি? যাও। মেয়েটা দৌড়ে এসে আমার কোলে উঠলো, আমিও কোলে উঠালাম। মেয়েটার বয়স হবে 6 বছর। আচ্ছা আপু, তোমার নাম কি? আমার নাম মাইশা। এ কি, হাসতেছো কেন? আমি আজকে অনেক খুশি, একজন ভাই পেয়েছি, তার সাথে ঘুরতে পারবো, গল্প করতে পারবো। আর আমি যদি তোমাকে ঘুরতে না নিয়ে যাই? তোমার চুল টেনে ছিঁড়ে ফেলবো, কামড় দিয়ে দাগ বসিয়ে দিব। আচ্ছা আচ্ছা, এত রাগ করতে হবে না, আমি তোমাকে নিয়ে অনেক ঘুরবো আর গল্প করব। আঙ্কেল আন্টি আমাদের কর্মকাণ্ড দেখে হাসতেছে। আচ্ছা দুষ্টু, এখন ছাড়ো ওকে, আমার কোলে এসো। ও কলেজ থেকে এসেছে, ফ্রেশ হয়ে খেতে আসবে, তুমিও ওর সাথে খাবে। আচ্ছা আম্মু। বলেই আমার গালে একটা পাপ্পি দিয়ে নেমে গেল। চলো, তোমার রুম আমি আজকে দেখিয়ে দিচ্ছি, আর তোমার সাথে আমার কিছু কথা আছে, চলো। বলেই হাঁটা শুরু করলো। আচ্ছা আঙ্কেল, বলেই তার পিছনে পিছনে হাঁটতে লাগলাম। আমাকে একটা রুমে নিয়ে আসলো। এই রুমটাও খুব সুন্দর সাজানো। আঙ্কেল বিছানায় বসলো, আমাকেও বসতে বললো, আমিও বসলাম। শোনো বাবা, আসলে মাইশা আমাদের নিজের মেয়ে না, তোমার আন্টিকে আমি ভালোবেসে বিয়ে করছিলাম, কিন্তু পরে ডক্টরের কাছে জানতে পারি তোমার আন্টি মা হতে পারবে না, তাই আমরা মাইশাকে দত্তক নেই। আমাদের তো বয়স হয়েছে, মাইশার দায়িত্বটা আমি তোমাকে দিতে চাই। আল্লাহ না করুক যদি আমাদের কিছু হয়ে যায়, তুমি ওকে দেখে রাখবা, ওকে মানুষের মতো মানুষ করে একটা ভালো ছেলের সাথে বিয়ে দিবা। আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আমি মাইশাকে এখনই নিজের আপন বোন ভাবি। ওর জন্য আমি সব করতে পারবো, ওর দায়িত্ব আমি পালন করব। যাক বাবা, দুশ্চিন্তা থেকে বাঁচালে। তোমাকে আর একটা কথা বলা হয়নি। জি আঙ্কেল, বলুন। আমরা আর সিঙ্গাপুর যাব না, এখন থেকে এখানেই, আর তুমি আর মাইশা আমাদের ছেলে মেয়ে হয়ে থাকবে। আর তোমার আঙ্কেলকে কি বলে ডাকো জানি না, আমাকে মা বলতে হবে। আচ্ছা আন্টি। ওই আচ্ছা আন্টি মানে? আরে সরি আম্মু। ঠিক আছে, কিন্তু আমাকে এত ভয় পেতে হবে না বাবা। এই দাঁড়াও দাঁড়াও, তোমাকে আম্মু ডাকলে অবভিয়াসলি আমাকে বাবা ডাকতে হবে। জি আচ্ছা, আপনারা দুজন এখন থেকে আমার বাবা মা। এই তো ভালো ছেলে আমার। বলেই দুজনে দুগালে পাপ্পি দিল। আচ্ছা বাবা, এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসবি। আচ্ছা আম্মু। তারপর দুজনে চলে গেল। আমি ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে গেলাম। একটা চেয়ার টেনে বসলাম। মাইশা বায়না ধরলো সে আমার হাতে ছাড়া খাবার খাবে না, তাই মাইশাকে আমার পাশে চেয়ারে বসিয়ে খাইয়ে দিতে লাগলাম। দ্বিতীয় আম্মু এসে মুখ মুছে দিল দুজনের। আচ্ছা মাইশা, এখন দুষ্টুমি না করে ঘুমাবে, বিকেলবেলা তোমাকে নিয়ে ঘুরতে যাব। আচ্ছা ভাইয়া। এখন এসো আমার সাথে, রুমে চলো, ঘুমাবে। আচ্ছা বলেই আমাকে একটা পাপ্পি দিয়ে আম্মু কাছে দৌড় দিল। কিন্তু আবার মাঝ পথে থেমে গেল, আবার দৌড়ে আমার কাছে আসলো। কি হলো, চলে আসলেন কেন? আমি তোমার সাথেই ঘুমাবো, তোমার গলা ধরে। কি, আমি তো এখন ঘুমাবো না। না, তোমাকেও আমার সাথে ঘুমাতে হবে। মেয়েটা আমার ভাই পাগল হয়ে গেছে, এখন ঠেলা সামলাও। যাও লিমন, এখন ওর সাথে রুমে গিয়ে ঘুমাও। আবার বেশি জ্বালিও না, তোমার ভাইকে দুষ্টুমি কম করে ঘুমাবে। আচ্ছা আব্বু। বলেই আমার কোলে উঠে গেল। তারপর মাইশাকে নিয়ে রুমে চলে গেলাম। দুজনে শুয়ে পড়লাম। মাইশা আমার গলা ধরে গায়ের উপর পা দিল। সত্যি এটা খুব ভালো লাগছে, বোনটা আমায় কত ভালোবাসে, তার উপর আবার নতুন বাবা মায়ের ভালোবাসা। না, এখন থেকে আমাকে গড়ে উঠতে হবে,
দ্বিতীয় আব্বুর দেওয়া সব দায়িত্ব পালন করতে হবে, এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো ফোন বাজার শব্দে। ঘুম ঘুম চোখে ফোনের দিকে তাকিয়ে দেখি শ্যাম কল দিয়েছে। আমি রিসিভ করলাম। লিমনের কথায় তুই বের হবি না। হব, তবে আমার সাথে আমার বোন আসতে পারে যদি ওর ঘুম ভাঙে। ও আচ্ছা নিয়ে আয়, আমরা আমাদের আড্ডাখানায় আছি, চলে আয়। আচ্ছা বলেই ফোন কেটে দিলাম। আমি উঠে মাইশার দিকে তাকিয়ে দেখি আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। এ কি বোন, এভাবে তাকিয়ে আছিস কেন? মাইশা উঠেই আমার চুল ধরে টান দিতে লাগলো। এ কি আপু, আমি কি করেছি? চুল ছাড়। এদিকে আমাদের ডাকাডাকি শুনে দ্বিতীয় আম্মু এবং দ্বিতীয় আব্বু আসলো। এ কি মাইশা, ছাড়ো, লিমন ব্যথা পাচ্ছে তো। না ছাড়বো না, ভাইয়া আমাকে নিতে চায়নি ঘুরতে। এটা শুনে মা বাবা দুজনেই হেসে দিল। আচ্ছা বোন, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ কর। আচ্ছা যাও, এইবারের মতো মাফ করলাম। আবার এরকম ভুল করলে তোমার একদিন কি আমার একদিন। কোমরে হাত দিয়ে। আচ্ছা পিচ্ছি বুড়ি, এখন আম্মুর সাথে গিয়ে রেডি হও, তাড়াতাড়ি আমরা বের হবো। আচ্ছা তুমি রেডি হও, আমি তার মধ্যেই চলে আসবো। তারপর আমি আর মাইশা দুজনে রেডি হয়ে বের হলাম রিক্সা নিয়ে। বন্ধুদের কাছে যেতে লাগলাম। দ্বিতীয় আব্বু বলেছিল গাড়ি নিয়ে যেতে, কিন্তু বিকালবেলাটা রিক্সায় করে যাওয়াটা উপভোগ করতে চাই বলে নেইনি। যাই হোক, পৌঁছে গেলাম আড্ডাখানায়। এই তো নীলম এসে গেছে ওর বোন নিয়ে। এসে গেছি রে। কি অবস্থা তোদের? এই তো তোর জন্য অপেক্ষা করছিলাম। আমি মাইশাকে কোলে নিয়ে ওদের সাথে বসলাম। মাইশার হাতে ফোন দিলাম, ও ফোন নিয়ে ব্যস্ত আর আমি আড্ডা দিতে। দোস্ত, ঋতু আসতেছে এখানে হঠাৎ। কি বলিস? তাহলে তো আমার উঠতে হবে, আসলে আমি থাকতে পারবো না। দোস্ত, আমি তোর সমস্যাটা বুঝছি, কিন্তু দেখ ও হঠাৎ বলছে এখানে আসতেছে। রুদ্র, তুই আমার কথায় রাগ করতে পারিস, কিন্তু আমায় এটা বলতেই হবে ভাই। তোর এই রিলেশনের জন্য লিমন ফিরে আসার পর ওর সাথে একটু শান্তিতে আড্ডাও দিতে পারবো না। ভাই রাগ করিস না, একটুখানি সময়ের ব্যাপার। তখনই আমার ফোন বেজে উঠলো। মাইশার হাতের দিকে তাকিয়ে দেখি দ্বিতীয় আব্বু ফোন দিয়েছে। মাইশা ফোন ধরলো। আব্বু? মামনি, তোমার ভাইয়া কোথায়? এই তো আমার পাশে। ওকে, তোমার ভাইয়ার কাছে দাও। তারপর মাইশা আমার হাতে ফোন দিল। জি আব্বু, বলেন। শোনো, আসার সময় তোমার পড়তে যে যে বই লাগে কিনে নিয়ে আসবা, বাসায় বসে পড়তে হবে তো। আচ্ছা আব্বু। আচ্ছা, মনে করে নিয়ে আসবা কিন্তু, না হলে তোমার আম্মু বকবেই। আচ্ছা, মনে রাখবো। তারপর ফোন কেটে দিল। আচ্ছা, তাহলে আমার বই কিনতে যেতে আবার ঋতু দেখলেও প্রবলেম, তাই ঋতু চলে যাওয়ার পর আসবো না। আচ্ছা দাঁড়া, আমরাও যাব। রুদ্র দেখ, ঋতু মেয়েটাকে আমরা চোখে দেখতে পারি না, ও আসলে কিছু করে ফেলতে পারি। তার থেকে আমরা যাই লিমনের সাথে। তোরা ঋতুর সাথে কথা শেষ করে ফোন দিস, চলে আসবো। আচ্ছা ভাই, ফোন দিলে তাড়াতাড়ি আসবি। ওই মেয়েটার আবার বের হতে হবে কেন আল্লাহ জানে। তারপর আমরা হাঁটতে লাগলাম। আমার আপনি কিছু খাবে নাকি? তুমি বুঝলে কি করে? আমার কিছু খেতে ইচ্ছে করছে। আচ্ছা, তোমার কি খেতে ইচ্ছে করছে এখন? আমি এখন আইসক্রিম খাবো। তারপর মাইশাকে আইসক্রিম কিনে দিলাম আর ওদেরকে কিনে দিলাম সিগারেট। ওরা এটা খেতে গেল আর আমি মাইশাকে আইসক্রিম খাওয়াতে লাগলাম। মাইশা আমাকেও খাইয়ে দিল মাঝে মাঝে। মাইশার খাওয়া শেষ হলো, ওরাও আসলো। তারপর রিক্সা নিয়ে লাইব্রেরির দিকে গেলাম। রিক্সা থেকে নেমে ভাড়া দিলাম। মাইশাকে শ্যাম কোলে নিল। সেখান থেকে টাকা মানিব্যাগ রাখতে রাখতে হাঁটতে লাগলাম। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেলাম। তাকিয়ে দেখি শিফা। আমি তো অবাক, যাদের থেকে পালিয়ে থাকার চেষ্টা করি তারাই কেন সামনে আসে। আর শিফাও আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। ও স্বপ্ন দেখছে নাকি সত্যি তাই ভাবছে। চোখ ডলে আমার দিকে তাকালো। লিমন ভাইয়া তুমি? আমি সরি বলে হাঁটতে শুরু করলাম। শিফা দৌড়ে গিয়ে হাত ধরলো আমার। এ কি, আমার হাত ধরছেন কেন আপনি? লিমন ভাই, আমি শিফা। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? মানে আমি আপনার সাথে কিভাবে কথা বলবো? হাত ছাড়ুন আমার। ভাইয়া, তুমি আমার উপর রাগ দেখাচ্ছ কেন? আমি তো তোমায় ভালোবাসছিলাম। আমি তো তোমার পথ চেয়ে বসেছিলাম এতদিন। আমি কিছু বলতে যাব তখন এই মাইশা দৌড়ে আমার কাছে চলে আসলো। এই আপনি কি আমার ভাইয়ের হাত ধরেছেন কেন? কোমরে হাত দিয়ে রাগি চোখে মাইশার দিকে তাকিয়ে শিপা সহ আমরা সবাই অবাক। এইভাবে তাকিয়ে আছেন কেন? হাত ছাড়ুন। এবার শিপা হাত ছেড়ে দিল। কে তুমি আপু? আমি এনার বোন। আর হাত ধরবেন না আমার ভাইয়ের। কেন ধরবো না? ধরবেন না মানে ধরবেন না। আমার ভাইয়া শুধু এই হাত দিয়ে আমাকে কোলে নিবে।
শিপা কিছু বলতে যাবে তার আগেই, মাইশা তুমি আমার কোলে আসো, আমাদের যেতে হবে তাড়াতাড়ি। তাড়াতাড়ি মাইশা কোলে উঠলো। আমি হাঁটা শুরু করলাম। শিপা মনে মনে ভাবলো, এবার তোমাকে পেয়েছি, এবার আর ছাড়া যাবে না, যেভাবেই হোক তোমাকে বাসায় ফেরাতেই হবে। আমরা লাইব্রেরি থেকে বের হলাম বই নিয়ে। শিপা আমাদের দিকে লুকিয়ে গেল। আমরা রিক্সা নিয়ে বের হলাম আড্ডাখানার দিকে, কারণ ঋতুকে নাকি এগিয়ে দিতে গেছে। রুদ্র শিপাও একটা রিক্সা নিল এবং আমাদের পিছু নিতে লাগলো। আমরা আড্ডাখানায় পৌঁছে গেলাম। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে আড্ডা দিতে বসলাম। শিপা লুকিয়ে এক জায়গায় বসে থাকলো। সন্ধ্যা হয়ে গেল, আমরা উঠলাম। আচ্ছা আমি তাহলে আসি, কাল কলেজে দেখা হবে। আচ্ছা তাড়াতাড়ি আসিস। আচ্ছা আপনি, চলো আমরা এখন বাসায় যাব। চলো। তারপর মাইশাকে কোলে নিয়ে রাস্তায় এসে একটা রিক্সা নিয়ে বাসার দিকে যেতে লাগলাম। অন্যদিকে শিপা আর পিছু নিতে পারলো না, ওর অনেক দেরি হয়ে গেছে। তাই ও কালকে কলেজে এসে আমাকে ধরবে ভেবে বাসার দিকে হাঁটা শুরু করে। আমি আর মাইশা বাসায় পৌঁছলাম। কি ঘুরতে কেমন লেগেছে মামুনি? আম্মু, আজকে আমার খুব ভালো লেগেছে। ভাইয়ার বন্ধুগুলোও খুব ভালো, আর আমার ভাইয়া সব থেকে ভালো ভাইয়া। তা বুঝতে পারছি। লিমনকে নিশ্চয়ই খুব জ্বালিয়েছে। না না আম্মু, ও আমার কিউট দুষ্ট মিষ্টি বোন, ও আমাকে একটুও জ্বালায়নি। ও আচ্ছা, যাও ফ্রেশ হয়ে নাস্তা করতে এসো। আচ্ছা আম্মু বলেই রুমের দিকে হাঁটা শুরু করলাম। আর মাইশা চলো, তুমিও ফ্রেশ হবে বলে মাইশাকে নিয়ে রুমের দিকে গেল। আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম। আম্মু আব্বু ও মাইশা দুজনেই আসলো। লিমন, বই এনেছো তো? জি আব্বু। আচ্ছা, তুমি তো সববার থেকে অনেক পিছনে পড়ে আছো, এখন থেকে পড়ালেখা করবে ঠিক মতো। জি আব্বু। আমিও পড়ালেখা করব ভাইয়ার সাথে। আরে মামুনি, তোমাকে তোমার আম্মু পড়াবি। মামুনি তোমার ভাইয়াকে পড়ার সময় ডিস্টার্ব করবে না। আচ্ছা আচ্ছা, এখন থামো, সবাই নাস্তা খাওয়া শুরু করো। তারপর সবাই একসাথে নাস্তা করলাম এবং আমি চলে গেলাম পড়ার টেবিলে। অনেকদিন পড়ালেখা করিনি, একটা বই নিয়ে পড়া শুরু করলাম। অন্যদিকে শিপা বাসায় গিয়ে, ফুপু ফুপু। কি হয়েছে মা, এভাবে চিৎকার করছো কেন? লিমন ভাইয়া বেঁচে আছে আর সে এখানেই থাকে। কি বলছিস মা, তুই ওকে দেখেছিস? আমি ওর উপর অনেক অন্যায় করে ফেলেছি, সবকিছুর জন্য ক্ষমা চেয়ে ওকে আবার বাসায় ফিরিয়ে আনবো। আমি লাইব্রেরিতে বই কিনতে যাওয়ার সময় তাকে দেখলাম, থামালাম, কিন্তু সে আমাকে দেখে অবাক হলো আর না চেনার ভান করলো। তা সত্যি নাকি? ওকে পাবো কি করে এখন? আমার সাথে মোবাইল থাকলে আমি তখনই বাসায় কল দিতাম, কিন্তু মোবাইল তো নেই। তবে ভাইয়া কালকে সকালে কলেজে যাবে মনে হয়, ওখানে গিয়েই তাকে ধরতে হবে। কালকেই ধরতে হবে ওকে। আল্লাহ, কালকেই যেন আমার ছেলেটাকে আমি খুঁজে পাই। মা, আপনি চিন্তা করিয়েন না, আমি ওর পায়ে ধরে হলেও ওকে বাসায় ফিরিয়ে আনবো যদি ওকে খুঁজে পাই। হয়েছে, তুই চুপ থাক। বলেই ওখান থেকে চলে গেল। ভাবিও মন খারাপ করে রুমে চলে গেল। ঋতু কিছুই বলছে না ভয়ে। যাই হোক, সবাই রুমে গিয়ে অপেক্ষা করতে লাগলো কখন সকাল হবে, আমার দেখা কখন পাবে। এদিকে আমি পড়ালেখা করি, তখন দ্বিতীয় আম্মু দ্বিতীয় আব্বু ও মাইশা রুমে আসলো। লিমন, কোন একটা মেয়ে নাকি তোমার হাত ধরেছে আজকে? ও, আপনাদের তো একটা কথা বলাই হয়নি। আজকে আমার ফুফাতো বোন আমাকে দেখে ফেলেছে আর ও আমার হাত ধরেছে। ও তাই? ও তো তোমাকে দেখে ফেলেছে, বাসায় গিয়ে যদি বলে দেয়? বাদ রেখেছে নাকি এতক্ষণে? এখন যখন তখন আমার পরিবার আমার সামনে আসতে পারে। এখন কি করব ভেবে পাচ্ছি না। শোনো লিমন, একটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত। তুমি চাইলে তোমার পরিবারের কাছে ফিরে যেতে পারো, আবার তুমি চাইলে তাদের শাস্তিও দিতে পারো তাদের কাছে না ফিরে গিয়ে। শোনো, তুমি ছেলেটার মাথায় এত টেনশন দিও না তো। ছেলেটা কত বড় রোগ থেকে সবে সুস্থ হয়েছে। ভাইয়া, তুমি কিন্তু কোথাও যাবে না, আমি কিন্তু তোমার ছাড়া থাকতে পারবো না। আমার কোলে উঠে মাইশা, না আপনি, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। আমি মাইশার গাল টেনে, আচ্ছা এখন চলো, সবাই খাবার খাবে। চলো, আমি ভাইয়ার সাথে খাবার খাবো। তারপর সবাই খাবার টেবিলে খেতে গেলাম। মাইশা আমার পাশের চেয়ারে বসলো, ও আর আমি একসাথে খেলাম। এভাবে খাওয়া শেষ করলাম। সবাই এবার ঘুমাতে যাওয়ার পালা। এখন মাইশা আমার সাথে ঘুমাবে বায়না করতেছে। মাইশা মা, আমি তোমাকে ছাড়া ঘুমোতে পাই না। তুই প্রতিদিন বিকেলবেলা ভাইয়ার সাথে ঘুমাবে আর রাতে আম্মুর সাথে, ঠিক আছে? আচ্ছা আম্মু। তারপর যে যার রুমে গিয়ে সবাই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা
আমার মনে হচ্ছে কেউ আমার গলা ধরে গায়ে পা দিয়ে শুয়ে নাক ধরে টান দিচ্ছে, কানে টান দিচ্ছে। এবার কানে কামড় দিয়ে দিল। আমি আউচ বলে লাফিয়ে উঠলাম। তাকিয়ে দেখি শিপা জোরে জোরে হাসতেছে। সাপ ব্যথা শেষ হয়ে গেল ওর নিষ্পাপ হাসি দেখে। এই দুষ্টুটা আমার ঘুম ভাঙালে কেন? তো কি করব, তোমাকে কতক্ষণ ধরে ডাকতেছি, উঠতেছো না, তাই তো কামড় দিলাম। আমি তো ব্যথা পেয়েছি খুব, একটু মন খারাপের ভান করে বললাম। মাইশা মন খারাপ করে ফেললো, মনে হচ্ছে এখন কেঁদে দিবে। তুমি বেশি ব্যথা পেয়েছো তাই না ভাইয়া? আমি আর তোমায় কামড় দিব না। আরে আমার আপনি মন খারাপ করেছে কেন? আমি তো মজা করে বলেছি, আমি তো একটুও ব্যথা পাইনি। তুমি তাহলে মিথ্যে বলে আমাকে ভয় পাইয়ে দিছো কেন? বলে এবার গালে আর একটা কামড় দিয়ে ছোট ছোট পায়ে দৌড়ে রুম থেকে বের হলো মাইশা। দুষ্টু একটা। মাইশা আবার রুমে আসলো। ভাইয়া তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো, আম্মু ডাকতেছে। আচ্ছা আপনি আমাকে পাপ্পি দিয়ে যাও। তারপর মাইশা একটা পাপ্পি দিয়ে চলে গেল। আমিও ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হয়ে নিচে আসলাম। জি আম্মু, আমাকে নাকি ডাকছিলেন? দেখেছি। তুমি নামাজ পড়ো না, তোমাকে প্রতিদিন নামাজ পড়তে হবে। আচ্ছা আম্মু। আচ্ছা শোনো, আজকে তো কলেজে যেতে হবে, তোমার ব্রেকফাস্ট করে রেডি হও, আজকে আমরা সবাই যাব একসাথে। আচ্ছা শোনো, আজকে তো কলেজে যেতে হবে তোমার, ব্রেকফাস্ট করে রেডি হও, আজকে তোমার আব্বু আর বোন যাবে তোমার সাথে। আচ্ছা আম্মু, আপনিও চলেন। আরে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার মাথা ব্যথা করতেছে সকাল থেকে। ও আচ্ছা আম্মু, আপনি রেস্ট নিন। আমি পরে একদিন যাব তোমার সাথে। বলেই মাথায় হাত বুলিয়ে দিল আম্মু। আচ্ছা আম্মু। তারপর সবাই একসাথে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বের হলাম কলেজের উদ্দেশ্যে। একটা লেটেস্ট মডেলের গাড়ি নিয়ে পৌঁছে গেলাম কলেজে। গাড়ি থেকে নামলাম। গাড়ি থেকে নেমেই দেখি আমার পরিবার আমার সামনে দাঁড়িয়ে। আমি তাদের দেখেও না দেখার ভান করে হাঁটতে লাগলাম। দ্বিতীয় আব্বুকে আস্তে আস্তে বললাম, আমার সামনে আমার পরিবারের সবাই আছে দাঁড়িয়ে। দ্বিতীয় আব্বু বলল, তুমি তাদের না চেনার ভান করে তোমার মতো যেতে থাকো। আমিও সেরকম যেতে থাকলাম। তখন এই ভাইয়া দৌড়ে আমার সামনে এসে আমার পথ আটকালো। ভাই আমি জানি তুই আমাদের উপর রাগ করে আসিস, এটা স্বাভাবিক ব্যাপার। কে আপনি আর কি বলছেন এসব? ভাইয়া তো অবাকের চরম শেকড়ে। তার ভাই তাকে চিনতে পারছে না। ভাইয়ার এই কথাটা শুনে চোখে পানি চলে আসলো। ভাইয়া আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু আমাকে পরিস্থিতি এমন বানিয়ে দিয়েছে, তোমাদের জন্য আমারও কষ্ট হচ্ছে। মনে মনে বলছি আমি। কি বলছিস এসব? তুই আমাকে চিনতে পারছিস না? না তো, আমি আপনাকে চিনতে পারছি না। ভাইয়া আমার হাত ধরে টানতে টানতে আমার পরিবারের সবার সামনে নিয়ে এলো। দেখছো তুই কি এদের কাউকে চিনিস না? না, আমি এদের কাউকেই চিনি না। আপনি আমার সময় নষ্ট করতেছেন কেন? আমার মা অঝরে কান্না করছে আমার কথা শুনে, এবং বাবা নিশ্চুপ হয়ে মাথা নিচু করে চোখের পানি ফেলছে। আপনারা এরকম কিছু করতেছেন কেন? আমি যাচ্ছি, আমার হাতে সময় নেই। আসলে তাদের অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। তখন এই ভাবি দৌড়ে এসে আমার হাত ধরলো। ভাই আমি তোমার পায়ে পড়ি, তুমি প্লিজ চলে যেও না। জানি আমার বোন আমার বুদ্ধিতে তোমার সাথে অনেক অপরাধ করে ফেলেছে, তুমি আমাদের ক্ষমা করে দাও। আরে কি করছেন এসব? হাত ছাড়ুন। তখন এই আব্বু এবং মাইশা সেখানে আসলো। আপনি এরকম করছেন কেন? আমার ভাইয়ের হাত ছাড়ুন। তুই বল, তুই কি সত্যি আমাদের চিনতে পারছিস না? যদি সিনে অভিনয় করে থাকিস তাহলে আল্লাহ যেন আজকে আমাকে মৃত্যু দান করে। না, এ কি বলছো তুমি? আমি তোমাদের সবাইকে চিনি। সবাই একটু খুশি হলো। মা চোখের পানি মুছে আমার কাছে আসলো। বাবা আমি জানতাম তুমি আমাদের উপর রাগ করে থাকতেই পারবে না। থাক, দরদ দেখাতে হবে না আপনার। আমি আপনাদের চিনি ঠিকই, তবে আমি আর আপনাদের ছেলে না। কখনো ফিরবো না আপনাদের কাছে। যা আমার সাথে এতদিন করেছেন তা সবারই মনে আছে। আমি তো মরেই গেছি, বলতে গেলে আল্লাহর ইচ্ছা এখনো বেঁচে আছি। বাবা আমরা সবাই আমাদের ভুল বুঝতে পেরেছি, আমাদের ক্ষমা করে। ওরা কেউ আমার সাথে কথা বলে না, তোর মা তো কারো সাথেই কথা বলে না। আমি জানি যা পাপ করেছি তার ক্ষমারও অযোগ্য, তবুও ক্ষমা করে দে আমায়। আমাদের পরিবারটা ভেঙে গেছে, কারো মনে শান্তি নেই। বাবা কাছে এসে, কি মনে করেছেন আপনি আমি ফিরে যাব? সেটা ভুলেও ভাববেন না। আমি চাই না আপনাদের কাউকে। ঋতু দৌড়ে এসে আমার পা ধরলো। দেখো আমি যা করেছি এর ক্ষমা হয় না, বা যা দোষ করেছি আমি করেছি, এর শাস্তি আমাকে দাও। যা ইচ্ছা শাস্তি দিতে পারো, তবু এনাদের কাছে ফিরে আসো। এরা কেউ ভালো নেই। তোমার মা তো ঠিক মতন খাওয়া দাওয়াও করে না,
সারাক্ষণ ঘরে বসে কাঁদে। তোমার বাবা তার ভুল বুঝতে পেরে প্রতিনিয়ত তোমার জন্য কাঁদে। সেও এখন অবহেলার কষ্ট বুঝে গেছে, কারণ পরিবারের কেউ তার সাথে কথা বলে না, তার কোনো খোঁজ খবর নেয় না। আর তোমার ভাই আমার বোনকে এখনো মেনে নেয়নি। আমার বোনও প্রতিদিন কাঁদে। তারা আলাদা রুমে থাকে। ভাইয়া তো আপুকে সহ্য করতেই পারে না। আমি দূরে সরে গেলাম। আরে এগুলো তো সামান্য আমার সাথে যা হয়েছে তার কাছে। লিমন, তুমি চলো, এখন এনারা যা করেছে তা ক্ষমা করা যায়। আর তোমার যে বাবা, ছি ছি ছি, এরকম বাবাও পৃথিবীতে। তারপর দ্বিতীয় আব্বু আমাকে ওখান থেকে নিয়ে এলো। আমার পরিবারের সবাই আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু আমি কি করব? আমার তো শক্ত হতে হবে, না হলে অনেক বাবা মার কাছেই তার সন্তান অবহেলিত হবে। আসার সময় বাবা মা ও ভাইয়ের মুখ দেখে কষ্ট লাগলো। তারা অনেক শুকিয়ে গেছে, চোখের নিচে কালচে দাগ পড়ে গেছে। আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। আসার সময় দেখলাম ঋতুকে ভাবি অনেক বকতেছে, ওর জন্য সব হয়েছে, তাই শিপা থামালো তাদের। যাই হোক, চলে গেলাম ক্লাসে। আব্বু মাইশাকে নিয়ে বাসায় চলে গেল। মন খারাপ করে ক্লাস শেষ করলাম। বন্ধুরাও দূরে দাঁড়িয়ে সব দেখেছে, তাই ওদেরও মন খারাপ। এভাবেই চলে গেল 3টি বছর। এখন আমি অনার্স 2য় বর্ষে পড়ি। মাইশা ক্লাস 2তে পড়ে। শিপা ইন্টারে উঠেছে। এখনো প্রতিদিন ভাইয়া আমাকে ফিরিয়ে নিতে আসে। শিপা তো প্রতিদিন 2 থেকে 3 বার আসে। বাবা মাও আসতো মাঝে মাঝে, কিন্তু সবাই শূন্য হাতেই ফিরে গেছে। এখন অনেক দায়িত্ব নিয়েছি। প্রতিদিন এতিমখানায় গিয়ে খোঁজ খবর নেই, গরিবদের জন্য অনেক কিছু করি, বেকারদের কাজের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করি। যা দেখে আব্বু আমার উপর অনেক খুশি। সে তার মনের মতো একটা ছেলে পেয়েছে। তবে এই কাজে আমার বন্ধুরাও আমাকে হেল্প করেছে। যাই হোক, ভার্সিটির সামনে বসে আড্ডা দিতেছি। ভাই, ঋতুকে ওর কাজের শাস্তি দিতে পেরেছি। মানে বলিস কি? কিভাবে দিলি? ও প্রেগনেন্ট, এখন ওর সাথে সকল যোগাযোগ বন্ধ করে দিয়েছি। কি বলছিস এসব? তোকে এই কাজ কে করতে বলেছে? বলেই ওকে একটা জোরে থাপ্পড় দিলাম। আমাকে আনন্দ ধরলো। ওকে মারছিস কেন? ও যা করেছে ঠিকই করেছে। ওই মেয়ের সাথে এটাই যায়। আরে ভাই, আমরা মানবতার কাজ করি, কারো ক্ষতি না। ও যা করেছে তার শাস্তি আল্লাহও দেবে। দোস্ত, তুই আমাকে মারতে থাক, সমস্যা নেই, তবে আমি ওই মেয়েটাকে শাস্তি দিতে পেরেছি, এতেই আমি খুশি। রুদ্র, ঠিকই করেছিস। আজকে আমার পক্ষ থেকে পার্টি দিব। ভাই, তোরা বুঝতে পারছিস না, এতে যদি কোনো সমস্যা হয়? যা হবে পরে দেখা যাবে। আমি কিছুই ভয় পাই না। আমি আমার বন্ধুর জন্য প্রতিশোধ নিতে পেরেছি, এটাই অনেক। আচ্ছা, তোরা যা করার কর। আমি এখন মাইশাকে স্কুল থেকে নিয়ে বাসায় যাব। বিকালে দেখা হবে। আমরাও বাসায় যাব। বিকেলে এসে পার্টি হবে। তারপর ওরা বাসার দিকে যেতে লাগলো, আর আমি একটা রিক্সা নিয়ে মাইশার স্কুলের সামনে গেলাম। সেখানে গিয়ে দেখি মাইশা শিপার কোলে আমাকে দেখেই দৌড়ে আমার কোলে আসলো। ভাইয়া, ওই আপুটা আমাকে ভাবি ডাকতে বলছেন, তুমি নাকি তাকে বিয়ে করবে? তোর সমস্যাটা কি বলতো? একটু শান্তিতে থাকতে দে আমায়। আর ওকে কি বুঝিয়েছিস? যা সত্যি তাই বুঝিয়েছি। তুমি তো আমারই। এসব চিন্তা মাথায় থেকে ঝেড়ে ফেল। যা, এখন বাসায় যা। আমি যাব না। তুমি যদি আমাকে বাসায় দিয়ে আসো তাহলে যেতে পারি। আমি তোকে পৌঁছে দেবো বাসায়। দাঁড়া, রিক্সা ডেকে দিচ্ছি, চলে যা। আসছে। তুমি যদি আমাকে বাসায় না দিয়ে আসো তাহলে আমি যাবই না এখান থেকে। কি ঝামেলায় পড়লাম রে বাবা। ভাইয়া চলো, আজকে একদিন তো তাকে বাসায় পৌঁছে দিয়ে বাসায় যাব তাড়াতাড়ি। আচ্ছা কিউটি, তোর কথায় ওকে দিয়ে আসবো। আমি জানি আমার ভাইয়া আমার কথা ফেলবে না। তারপর শিপাকে বাসার সামনে দিতে গেলাম। অনেকদিন পর আজ বাসার এত কাছাকাছি এলাম। এতদিন সব সময় বাসা থেকে দূর দিয়ে গেছি। যাই হোক, ওকে নামিয়ে দিয়ে বাসায় চলে গেলাম। আম্মু, খাবার দাও, ক্ষুধা লাগছে প্রচুর। আর বাবা, যা, তোরা 2 ভাই বোন হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। তোরা তো আবার একে অপরকে ছাড়া খাবি না। আম্মু, আমার তো হাত মুখ ধুতে হবে না, আমার তো ভাইয়া খাইয়ে দেয়। চুপ, তবুও ধুতে হয় বাইরে থেকে আসলে। তারপর দুজনে হাত মুখ ধুয়ে এসে খাবার খেয়ে রুমে গেলাম। কিছুক্ষণ পর মাইশা আসলো। তারপর দুজনে দিলাম ঘুম। বিকালবেলা রুদ্রর ফোনে ঘুম ভাঙলো। হ্যাঁ রুদ্র, বল। আরে বেটা, তুই ঘুমাচ্ছিস আর দিকে ঋতু আত্মহত্যা করার চেষ্টা করেছে। মানে কি বলছিস এসব? তোকে আগেই বলেছিলাম এটা নিয়ে কিছু হবে। এখন বস ঠেলা কেমন লাগে? দোস্ত, এবার বলিস না, কিছু একটা কর। আচ্ছা সত্যি কথা বলতো, তুই কি ঋতুকে কখনো ভালোবাসিসনি? না মানে আসলে। হয়েছে, থাক, বুঝতে পারছি। এখন বলতো, ঋতুর যদি কিছু হয়ে যায়
তুই কি ওকে ছাড়া ভালো থাকবি? আমার ভুল হয়ে গেছে দোস্ত, ওর কিছু হলে আমি বাঁচবো না। তুই একটু দেখ বিষয়টা, আর আমি ওকে দরকার হলে বিয়ে করব। আচ্ছা আমি দেখতেছি। তুই সব কটারে ফোন দিয়ে আমার বাসার সামনে আয়। তারপর ফোন কাটলাম, তাকিয়ে দেখি মাইশা উঠে আমার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে ভাইয়া? আমার একটু বাইরে যেতে হবে আপনি, আজকে একটু ঝামেলা আছে, তোমায় নিতে পারবো না। আমি রেডি হতে হতে, আচ্ছা ভাইয়া, আমাকে পাপ্পি দিয়ে যাও। আচ্ছা আপনি বলেই ওর কপালে একটা পাপ্পি দিলাম। তারপর মাইশাকে আম্মুর কাছে দিয়ে আমি বাইরে বের হলাম। কিছুক্ষণের মধ্যেই দেখি ওরা হাজির। এখন কি করবি লিমন? ঋতু এখন কোন হাসপাতালে আছে জানিস? জানি। আগে চল আমরা সেখানে যাই, তারপর যা হবে দেখা যাবে। ওকে চল তাহলে। তারপর সবাই মিলে হাসপাতালে গেলাম। সেখানে গিয়ে দেখি ভাইয়া ভাবি দাঁড়িয়ে আছে। ভাইয়া আমাকে দেখে আমার কাছে আসলো। ভাই তুই এসেছিস? আমি জানতাম তুই আমাদের পরিবারের কারো কিছু হলে আসবি। সরি, আপনি ভুল করতেছেন। আমি এসেছি মানবতার জন্য। আপনার শালী কিসের জন্য আত্মহত্যা করার চেষ্টা করেছে এবং আর যেন না করে সেই ব্যবস্থা করতে এসেছি। কিভাবে পারবা? তুমি ডক্টর বলেছে ও নাকি মা হতে চলেছে, এখন এই সমস্যার সমাধান কিভাবে করবা? আমি কোনো উত্তর না দিয়ে চলে গেলাম ঋতুর কাছে। ঋতু আমাদের দেখে অবাক হয়েছে, তবে একটু খুশিও হয়েছে রুদ্রকে দেখে। রুদ্র, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। তুমি তো আমায় ভালোবাসো, তাই না? রুদ্র কিছু না বলে চুপ করে রইলো, কারণ ওকে ভালোবাসে ঠিকই, কিন্তু ওর ওপর রাগও আছে আমার কাহিনীর জন্য। কি হলো, কিছু বলছো না যে? কি বলবো তোকে? তুই একটা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিস, ওর পরিবার থেকে আলাদা করে দিয়েছিস, তোকে দেখতেও ঘৃণা লাগে। ঋতু মন খারাপ করে চুপ করে গেল। শোন, আমি এখানে আসতাম না, এসেছিলি শুধু লিমনের জন্য। একবার ভেবে দেখ, ও কত বড় মনের মানুষ। তুই ওর লাইফের সব থেকে বড় ক্ষতিটা করেছিস, তবু ও আজ আমার সাথে তোর হয়ে কথা বলছে। যাই হোক, এখন লিমন যা করবে তাই হবে। আচ্ছা রুদ্র, আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দেই না। আমি চাই তুই ওকে বিয়ে করে নে। রুদ্র কিছু বলল না, আর এই কথাটা শুনেই ঋতু আমার দিকে তাকালো আর নিশ্চুপ কাঁদতে লাগলো। কিরে, কিছু বলছিস না কেন? আমি বললাম তো, তোরা যা বলবি তাই হবে। তাহলে ওকে বিয়ে করে নে, কারণ যতই হোক বাচ্চাটা তোর। রুদ্র, তোর যার সাথে বিয়ে হবে তার পরিবারকে ডাকতে বল। ওই শুনছিস, যদি আমাকে বিয়ে করতে চাস তাহলে ডাক তোর পরিবারকে। ডাকতে হবে না, আমরা এসে গেছি। দেখ আমার ভাইকে, তোর বোন যা করেছে তারপরও ওর উপকার করলো। ভাবির চোখে পানি চলে আসলো। আচ্ছা, আপনারা এখন বিয়ের ব্যবস্থা করুন। রুদ্র ওর পরিবারকে জানালো। প্রথমে মানতে চাইলো না, তবে পরে মেনে নিল। অনেক বোঝানোর পর তারপর ওদের বিয়ে দেওয়া হলো। আপাতত এরপর রুদ্রর বাবা মা বলেছে ধুমধাম করে অনুষ্ঠান করা হবে। ঋতুকে বাসায় নিয়ে গেল, আর আমরা সবাই যে যার বাসায় গেলাম। 2 থেকে 3 দিন পরেই রুদ্রর বিয়েটা ধুমধাম করে হলো। ঋতুকে রুদ্রদের বাসায় নিয়ে গেল, কারণ ঋতু প্রেগন্যান্ট। কিছুদিন পর রুদ্র চলে আসলো আমাদের এখানে, কারণ ক্লাস করতে হবে। তারপর আমরা আগের মতো দিন কাটাতে লাগলাম। তবে শিফা অনেক জ্বালাচ্ছে। একদিন আমি কলেজ শেষ করে বাসায় গেলাম মাইশাকে নিয়ে। মাইশা, তোমার একটা ভাবি হলে কেমন হয়? খুব ভালো হয়, তবে আমাকে যেন বেশি আদর করে এমন কেউ চাই। এসব কি হচ্ছে কিছুই বুঝতেছি না। ওর আবার ভাবি আসবে কোথা থেকে? কেন, তোকে বিয়ে করালেই আসবে? কি মজা কি মজা, ভাইয়া বিয়ে হবে, আমি বিয়েতে আনন্দ করব। এই থাম তুই, আম্মু কি বলছো এসব? আমি এখন বিয়ে করব না, আমার বয়স হয়েছে নাকি? তাহলে তোমার বন্ধু রুদ্র বিয়ে করলো কি করে? আর সবার প্রতি মানবতা দেখাও। আমার কথা তো একটু চিন্তা করো না, যে আমার বাসায় কি পরিমাণ কষ্ট হয়। আরে আম্মু, সেটা আগে বলবা না? আমি আজকে এই কাজের লোকের খোঁজ করব, তুমি চিন্তা করো না। এটা বলেই পানির গ্লাস হাতে নিলাম। চুপ কর একদম। আমি তোর বিয়ে দেব মানে দিব। আমার মেয়ে দেখাও হয়ে গেছে। আমি কাশি দিতে শুরু করলাম, পানি সব নিচে পড়লো। আম্মু, দয়া করো আমাকে একটু। তুই যদি এই বিয়ে না করিস তো বুঝবো তুই কখনোই আমায় নিজের মা মনে করিসনি। আটকিয়ে দিল গেরা কলে। আব্বু, আপনি একটু বোঝান আম্মুকে। আমাকে ঘর থেকে বের করে দেওয়ার প্ল্যান করতেছো নাকি? ধ্যাত তেরি বলে মন খারাপ করে রুমের দিকে হাঁটা ধরলাম। ওই কোথায় যাচ্ছিস তুই? এখানে খেয়ে তারপর যাবি। তাড়াতাড়ি খেতে আই। ওটা দেখেছিস? একটা ঝাড়ু দেখিয়ে। আম্মু যে পরিমাণ রেখে আছে তাই তার কথা শুনতে হবে, না হলে কপালে খারাপই আছে। তাই দৌড়ে গিয়ে টেবিলে বসলাম। মাইশা আমার কাণ্ড দেখে হেসে দিল। আমি মাইশাকে খাইয়ে দিয়ে নিজে খেতে লাগলাম, আর বুদ্ধি খুঁজতে লাগলাম কিভাবে বিয়ে বন্ধ করা যায়।
আইডিয়া, বুদ্ধি পেয়ে গেছি। মেয়ে দেখতে গিয়ে মেয়ের সাথে আলাদা কথা বলে যে করেই হোক বিয়েটা আটকাবো। আচ্ছা আম্মু, মেয়ে দেখতে কবে যাব? আপনার মেয়ে দেখতে যেতে হবে না, আমি তোকে চিনি না, নিশ্চয়ই সেখানে বিয়ে আটকানোর প্ল্যান করেছিস। তোর বউ একেবারে বাসর ঘরে দেখবি। গেল এই বুদ্ধিটাও। তাই আর কথা না বলে খাবার খেয়ে রুমের দিকে হাঁটতে লাগলাম। যেতে যেতে আমি শিওর ও বিয়ে বন্ধ করার চেষ্টা করবে। যদি তুমি ওর সাথে ওকে হেল্প করো তো তোমার কি অবস্থা হবে ভালোই জানো। না না, আমি ওকে কোনো হেল্পই করব না, তুমি যা ইচ্ছে করো। চলে আসলাম রুমে, মাইশাও আসলো রুমে। আচ্ছা ভাইয়া, বিয়েতে অনেক মজা হবে তাই না? বোন একটু থাম তুই, ওটা কিভাবে আটকাবো সেই ব্যবস্থা করতেছি, আর তুই আছিস মজা নিয়ে। সেই চিন্তা ভুলেও করবা না, আম্মু এমনিতেই রেগে আছে খুব। বোন একটু চুপ থাক, আর মাথায় পেন দিস না। আচ্ছা তুমি শোনো, তাহলে তুমি তো জানো তোমার গলা না ধরলে ঘুম ধরে না আমার। তারপর আমি শুইলাম, মাইশা আমার গলা ধরে ঘুমাতে লাগলো, আর আমি ভাবতে লাগলাম বিয়ে কিভাবে আটকাবো। তখন এই মনে পড়লো হারামিগুলোকে বলে দেখি কিছু করতে পারি কিনা। একটা মেসেঞ্জার গ্রুপ খুললাম ওদের নিয়ে, তারপর ওদের সব বললাম। সরি দোস্ত, আমরা কিছু করতে পারবো না। কিছুক্ষণ আগে আঙ্কেল ফোন দিছিল, তারপর সে আমাদের বলল তার বিয়ের কথা, এবং আঙ্কেল এটাও বলে দিছে যদি তাকে হেল্প করি তাহলে আন্টি আমাদের তোর সাথে মিশতে দেবে না। ভাই, আর আমরা তোকে ছাড়া চলবো কি করে বল? বুঝবে আনে, এখন বিয়ে করতে আসছো তো কি পরিমাণ বউয়ের প্যারা। আরে এক বাচ্চার বাপ, থাম তুই। যতই যাই বল, লিমন হেল্প চাইলেও আমি হেল্প করতাম না। লিমনের বিয়েটা এত তাড়াতাড়ি খেতে পারবো ভাবতেই পারিনি। হালা হারামি, আমারও সময় আসবে, তখন বুঝবি। তারপরে দেখা যাবে দোস্ত, তোর বিয়েতে আমার জন্য একটা মেয়ে খুঁজে দিস। আর ভাই, খাবারটা ভালো করিস, বিয়ের পরে বাইরেও টিটটা দিতে হবে। দোস্ত আমার কিছু লাগবে না, শুধু তোকে কয়েকটা টিপস দেই। বউয়ের প্যারা বড় প্যারা, সারাদিন তোকে জ্বালিয়ে মারবে। অবাক, এক বাচ্চার বাপটাই মুখ খুলছে। এ তুই চুপ। আসলে শালায় মেয়ে পটাইতে পারবে না ওর বউয়ের জন্য, তাই এমন একটা কথা বলছে। এদিকে কি রঙের শার্ট পরলে আমার স্মার্ট লাগবে তা চয়েস করতেছি লিমনের বিয়ের জন্য। সারা এখন বলে রাখ আমাকে, আমারও সময় আসবে। দূর, আমি মরতেছি আমার যন্ত্রণায়, আর তোরা মজা করতেছিস। বলে এই গ্রুপ থেকে লিফট নিলাম। শালাদের কথা শুনে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। আর যাই হোক, মাইশাকে ছাড়ালাম আস্তে আস্তে। তারপর গেলাম আব্বুর রুমে। আব্বু আব্বু, আপনি আমার বন্ধুদের মানা করে দিয়েছেন হেল্প করতে। কি করব বল, তোর মা যে আমায় হুমকি দিয়ে এসব করাচ্ছে। কি আমি তোমায় হুমকি দিয়ে এসব করাচ্ছি? আজকে তোমার খবর আছে। আরে এটা তো ভুলে বলেছি, আমি নিজেই এসব করেছি লিমন। আর কোনো বাহানা দেখাবো না, তোমার বিয়ে করতেই হবে। আমি আব্বুর পাল্টি খাওয়া দেখে অবাক না। যা দেখতেছি আমার দ্বিতীয় আম্মু এবার আমার বিয়ে দিয়েই ছাড়বে। এবার ঠিক আছে। আর লিমন, আজ বুধবার, কালকে বাদে শুক্রবার তোমার বিয়ে। ও আম্মু, আম্মু তুমি তো আমার ভালো মা, তাই না? প্লিজ এখন আমার বিয়েটা দিও না, পায়ের কাছে বসে। এই ওঠ ওঠ, তোর বিয়ে করতেই হবে, যতই বাহানা করো না কেন। এক বস্তা দুঃখ লইয়া রুমের সামনে গেলাম। রুমে ঢুকে দেখি মাইশা উঠে বসে আছে। আমাকে দেখেই রাগি চোখে আমার দিকে তাকালো। কি হয়েছে বোন, এভাবে তাকিয়ে আছিস কেন? পরিবার কান ধরে উঠবস করো। কি? না আমি পারবো না। আমি কি করেছি? মাইশা কিছু না বলেই আমার চুল ধরে জোরে জোরে টানতে লাগলো। আরে বোন ছাড়, আমি কান ধরতেছি। তাড়াতাড়ি করো, পরিবার নইলে তোমার খবর আছে। ধরতেছি তো, তুই তুই করস কেন? একে আছি বিয়ের জ্বালায়, আবার তুইও জ্বালাচ্ছিস। বলে এই কান ধরে উঠবাস করতে থাকলাম। 20 বার কান ধরে উঠবাস করলাম। এখন বল, আমার উপর এত রাগ কেন তোর? তুমি আগে ঘুম থেকে উঠে আমাকে রেখে কোথায় গেছিলে? আমি তো একটু আব্বুর কাছে গেছিলাম। আমি জানি, এখন থেকে উঠে আমাকে না উঠালে নাক ফাটিয়ে দিব। আচ্ছা আমি যখন বিয়ে করব, আইডিয়া দেখি কাজ হয় কিনা। মাইশার কথা মা ফেলতে পারবে না মনে মনে। কি হলো, থেমে গেলে কেন? আচ্ছা মাইশা, আমার বিয়ে হয়ে গেলে আমার বউ তো আর তোকে আমার গলা ধরে ঘুমাতে দেবে না, তখন কি করবি? একটু মন খারাপ করে বললাম, যাতে মাইশা একটু বুঝে কষ্ট পায়। যতই ইমোশনাল হও, তোমার বিয়ে হবে আর আমিও তোমার গলা ধরে ঘুমাবো, কেউ কিচ্ছু বলবে না। আরে বোকা, আমার বউ তোকে গলা ধরে ঘুমাতে দিবে না। তা আমি বুঝে নিব। আমার এই বিষয়ে ভাবির সাথে কথা হয়ে গেছে। কি? তুই কথা বলেছিস ওর সাথে? কিভাবে?
আর আমাকে তো কিছুই করতে দেয়নি, না দিল দেখতে, না বলতে দিল কথা। সেদিন তুমি বের হবার পর ভাবিরা বাসায় আসছিল। তো সেদিন কি কি হয়েছিল একটু বলতো। আর কিচ্ছু বললো না, আম্মু মারবে আর তোমার বিয়ে করতেই হবে। এখন হাসছিস? তো বিয়ের পর আমার বউকে বলবো তোকে যেন আমার গলা ধরে ঘুমাতে না দেয়। কি বললা তুমি? দাঁড়াও, আজকে তোমার খবর আছে। বলেই আমার দিকে আসতে লাগলো। আমি সেটা দেখে আর রুমে থাকলাম না, দিলাম দৌড়। মাইশাও পিছু পিছু আসলো, আমি আম্মুর পিছনে গেলাম। আরে কি হয়েছে, থাম তো না। তোমার ছেলে নাকি ওর বিয়ের পর আমাকে গলা ধরে ঘুমাতে দিবে না। আরে না মা, তোমার ভাবি ওকে সাহায্য করবে, তুমি চিন্তা করো না। আচ্ছা, এখন আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে, বলো। আজকে আর ঘুরতে যেতে হবে না, আজকে আমরা সবাই শপিং এ যাব। আমি যাব না, আমার কিছু লাগবে না। মায়েশা, ঝাড়ুটা আনতো মা। আরে আম্মু, আমি যাব তো, আমার অনেক কিছু লাগবে। এবার ঠিক আছে। কি মজা কি মজা, সবাই শপিং মলে যাব। যাব, তবে তোর সাথে আর কথা বলবো না। আসছে, কথা বলবে না। মাইশা জোর করে কোলে উঠলো। কোলে উঠলি কেন? পাপ্পি দিব বলে অনেকগুলো পাপ্পি দিল, একটু হাসো। আমি হাসলাম না। মাইশা এবার পাপ্পি দিতে গিয়ে নাকে কামড় দিল। আউচ, কামড় দিলি কেন? তুমি হাসতেছো না কেন? আমি হাসবো না আর কথাও বলবো না। আচ্ছা, কথা বলবে না তো? ওর চোখে পানি দেখে কলিজায় গিয়ে লাগলো। আরে আরে বোন, কাঁদছিস কেন? আমি তো মজা করেছি বলেই ওর কপালে একটা পাপ্পি দিলাম। সত্যি তো? অনেক হয়েছে, এখন সবাই রেডি হও, শপিং এ যাব। তারপর সবাই রেডি হয়ে শপিং এ গেলাম। পুরো 4 ঘন্টা শপিং করেছি, কোনো থামাথামি নেই। যাই হোক, বাসায় আসলাম, রাতে খাওয়া দাওয়া করে ঘুমাতে গেলাম। মাথা ব্যথা করছিল, সহজেই ঘুমিয়ে গেলাম। সকালবেলা মাইশার ডাকে ঘুম থেকে উঠে দেখি বাসা সাজাইতেছে, অনেক আত্মীয় স্বজন এসেছে। আমি ফ্রেশ হয়ে নিচে নামলাম, দেখি হারামিগুলো সব এসে হাজির। কিরে, তোরা এখানে কেন? তোদের তো আমি আসতে বলিনি, তোদের দাওয়াত কে দিল? তোর বাপ। মানে? তোর বাপ মানে? আমাদের আঙ্কেল আসছে বলছে। ও, তা ভালো তো, তবে মেয়েদের থেকে দূরে থাকিস। শালা, তোর কথায় দূরে থাকবো নাকি? আগে বল, কয়টা সুন্দর মেয়ে আছে? আরে লিমন চুপ থাক, ওরে বলে লাভ নেই। ওই এক বাচ্চার বাপ, শালা খালি একটা ডায়লগ শিখে নিছস। আরে ভাই তোরা থাম। নীলম বন্ধু, আজকে কি কি খাবার রান্না হইতেছে? পালং শাক আর পুঁই শাক। শালা ইয়ার কি বাদ দে, ক্ষুধা লাগছে। তারপর আমি ওদের নিয়ে খাবার টেবিলে গেলাম। মাইশা আসলো, আম্মু খাবার বেড়ে দিল। তারপর কাজ করার জন্য গেল। সবাই খেতে লাগলাম। হঠাৎ তাকিয়ে দেখি দরজায় খাওয়া রেখে এক ধ্যানে তাকিয়ে আছে। আমি ওর তাকানো অনুসরণ করে দেখি একটা মেয়ে আসতেছে। ওই শালা, মেয়ে না দেখে খাবার খা। ভাই কি খাবার খাবো? মেয়েটাকে দেখে তো ক্রাশ খেয়ে ফেলেছি। লেমন দোস্ত, তুই একটু পরিচয় করে দে না। আরে হালা, মেয়েটা বিবাহিত, পরিচিত হবি? সবাই হেসে দিল একসাথে। দরজায় চুপ হয়ে গেল। শালা, আমাকে এক বাচ্চার বাপ বলিস আর নিজে তো বিবাহিত মহিলার দিকে তাকিয়ে থাকিস। সবাই আবার হাসা শুরু করলো। এই সবাই থাম, খাবার খা। তোরা আমার বিয়ে নিয়ে লাফাচ্ছিস, সব কাজ তোরাই করবি। তা নিয়ে তোর ভাবতে হবে না, আর ওদেরও কাজ করতে হবে না। হঠাৎ আম্মু এসে, এই তো দেখছো, তুই বেশি বোঝস। আম্মু, ওদেরকে দিয়ে সব কাজ করাবা, ছাড়বা না, ওরা বেশি লাফাচ্ছে। না না, থাক, তোরা ঘুরে আয় যা, সমস্যা নেই, আমি সব দেখে নেব। তারপর খাবার খেয়ে মাইশাকে সাথে নিয়ে ঘুরতে বেরোলাম। অনেক মজা করলাম। মাইশারও আমার সাথে ঘুরতে খুব ভালো লাগে। যাই হোক, এভাবে ভালোই কাটলো আজকের দিন। পরের দিন বিয়ে, তবে রাতে একটু চিন্তা হচ্ছিল যে কে আমার বউ হবে। তারপরে আবার ভাবলাম, আম্মু মেয়ে ঠিক করেছে, তা অবশ্যই ভালোই হবে। তা বেশি পার কি হবে, ও তো আমায় খুব ভালোবেসেছিল। একটু খারাপ লাগলো, ঘুমিয়ে পড়লাম। ইতিমধ্যে গায়ে হলুদেরও অনুষ্ঠান হলো। বিয়ের দিন আমাদের বিয়েটা কমিউনিটি সেন্টারে বসে হবে। বাড়িতে সবাই খুব ব্যস্ত। আমার বন্ধুরা আমার রুমে বসে আড্ডা দিচ্ছি। তখনই আম্মু রুমে আসলো। এ কি আম্মু, তুমি এখানে কিছু বলবে নাকি? বলবো বলেই তো এসেছি, তোর সাথে কথা আছে আমার। বাবা, ওদেরকে একটু বাইরে যেতে বল, একটু আলাদা কথা বলবো। আরে আন্টি, ওর বলা লাগবে কিসে? আপনি বললেই তো হতো। আন্টি, আমরা বাইরে যাচ্ছি। নীলম আন্টির কথা শেষ হলে ডাক দিস। আচ্ছা বাবা, তোমরা যাও, আমি তোমাদের ডেকে পাঠাবো। আনে তারপর ওরা রুম থেকে বের হলো। এখন বলো আম্মু, তোমার একটু চিন্তিত দেখাচ্ছে যে, কোনো সমস্যা হয়েছে কি? না বাবা, তেমন কিছু না। তাহলে কি আম্মু,
তোমার চিন্তিত দেখতে ভালো লাগে না আমার। আম্মু আমার পাশে বসলো, আমার হাত ধরে নিয়ে তার মাথার উপরে রাখলো। আমি শুধু তার কাণ্ড দেখছি। জানি তো বাবা, তুই আমার মাথা ছুঁয়ে বল, আমি তোর সাথে যার বিয়ে দিই না কেন তুই ওখানে বসে কোনো সিন ক্রিয়েট করবি না, কথা দে। আচ্ছা আম্মু, তাতে তোমার এসব করা লাগে? তুমি আমার সাথে যাকে বিয়ে দেবে আমি কিচ্ছু বলবো না, তুমি চিন্তা করো না আম্মু। এই তো আমার লক্ষ্মী ছেলে, আমার চিন্তা দূর করে দিলি বাবা। আম্মু, আমি কি তোমার কথার অমান্য করেছি কখনো? না বাবা, আমার তোর ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে। মা। আচ্ছা বাবা, তুই আড্ডাতে, আমার অনেক কাজ আছে, তুই ওদের কল করে ডেকে নে। আচ্ছা আম্মু। তারপর আম্মু রুম থেকে বেরোলো, আমি ওদের ফোন দিয়ে রুমে আনলাম। দোস্ত, রুমে বসে থাকতে ভালো লাগছে না, বাইরে অনেক মেয়ে এসেছে। শালা তোর খালি সারাদিন মেয়ে। তুমি তো এখন এই কথাই বলবা, কারণ ভাবি এসেছে এখন। কোনো মেয়ের দিকে তাকালে খবর করে ছাড়বে। ভাই, ওই এক বাচ্চার বাপটাই কিছু করতে পারবে না, তাই আমাদের উপর হিংসা করছে। ধুর বেটা, কি আছোস তোরা মেয়ে নিয়ে? আগে চল গিয়ে দেখি কি কি খাবার রান্না হচ্ছে। শালা তোদের নিয়ে শান্তি নেই একটু। খাবার খেতে খেতে ভুঁড়ি বানিয়ে ফেলেছিস, আর এদিকে মেয়ে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছে। তার চেয়ে চল বাইরে থেকে কয়েকটা টান মেরে আসি। এটা ভালো, চল। তারপর সবাই মিলে বের হলাম। বাইরে গিয়ে কিছুক্ষণ মজা করে বাসায় আসলাম। ওরা মেয়ে খোঁজা নিয়ে ব্যস্ত, তবে রুদ্র কিছু করতে পারতেছে না, কারণ ঋতু ওর হাত ধরে আমার পাশে বসিয়ে রেখেছে। যাই হোক, বিকালবেলা আমাকে রেডি করা হলো। দোস্ত, তোর তো বিয়ে হয়ে যাচ্ছে, আমাদের কথাটাও একটু ভাবিস, কিছু একটা ব্যবস্থা করে দিস। আচ্ছা ওকে, তোদেরও বিয়ের কথা বলে দেবো না আঙ্কেল আন্টিদের কাছে। শালা তোরা তো বিয়ে করতে চাইছিস, বিয়ে যে কি প্যারা, বিয়ে করলে বুঝবি। এভাবে মজা করতে করতে আব্বু ডাক দিল। চল লিমন, আমাদের এখন বের হতে হবে বাবা। আচ্ছা আব্বু, এই তো আসতেছি। তোমরা ওকে নিয়ে আসো। আমার বন্ধুদের উদ্দেশ্য করে। আচ্ছা আঙ্কেল। তারপর আমাকে নিয়ে ওরা নিচে আসলো। বাহ, আমার ছেলেটাকে খুব সুন্দর লাগছে। কার ভাই দেখতে হবে না? দুষ্টু বুড়ি। তারপর মাইশাকে কোলে নিয়ে বাইরে বের হলাম, কারণ মাইশা আমার সাথে ছাড়া যাবে না। যাই হোক, আমরা বন্ধুরা মিলে একটা গাড়িতে উঠলাম। গাড়িটা খুব সুন্দর করে সাজানো। সবাই গাড়িতে ওঠার পর গাড়ি ছাড়লো কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম। আমাকে ধরে নিয়ে গিয়ে এক জায়গায় বসালো। অল্প কিছু সময়ের মধ্যে আমার পাশে একটা মেয়েকে এনে বসালো। মেয়েটার ফেস দেখতে পারলাম না, কারণ মেয়েটা ঘোমটা দিয়েছিল। দোস্ত, তোর বাবা ভাইয়া এসেছে। আমি আব্বুকে বলেছিলাম বলতে, কারণ তারাও তো আমার পরিবার, তাদেরও একটা হক আছে আমার বিয়েতে আসার। ভাই বুঝি না, তুই কেন এত ভালো? আচ্ছা চল একটু ঘুরে ঘুরে মেয়ে দেখি। চল, আমিও যাই, ঋতু আসেনি এখানে, লিমনও চল। তখন এই পাশ থেকে কেউ আমার হাত ধরলো। আমি তো অবাক, কারণ যার সাথে আমার বিয়ে হবে ঘোমটা পরা মেয়েটা আমার হাত ধরে রয়েছে। হয়েছে, থাক, আমরা বুঝতে পেরেছি লিমন যেতে পারবে না, আমরা চল। ওরা চলে গেল। এ কি, হাত ছাড়ুন আমার। মেয়েটা কোনো কথা না বলে হাত ছেড়ে দিল। আমি ভাবতেছি মেয়েটা কথা বললো না কেন, বোবা নাকি? হতেও পারে, কারণ আম্মু যেভাবে বললো তাও হতে পারে। তবে আজকে বাবা আর ভাইয়াকে একটু আগের দিনের থেকে খুশি দেখলাম। বাবার ভাইয়া আমার কাছে আসলো, সাথে ফুপাও। লিমন, আমরা জানি আমরা অনেক বড় ভুল করেছি। আজকে তোর এই দিন, আমরা তোর জন্য এই গিফটটা আনলাম। দেখি একটা ভালো ব্র্যান্ডের ঘড়ি হাতে পরিয়ে দিল। আমি কিছু বললাম। বাবা, আমি যা করেছি তা হয়তো পৃথিবীর কোনো বাবাই এরকম করবে না, তবে আমি আমার পুত্রবধূকে এই নেকলেসটা গিফট করলাম। তারপর ঘোমটা পরা মেয়েটার হাতে নেকলেসের বক্সটা দিল বাবা। মেয়েটা হাত বাড়িয়ে নিল। সুখী হও মা, আমার ছেলেটাকে কষ্ট দিও না, কারণ ওর জীবনের অনেকটা সময় কেটেছে অবহেলা ও কষ্টের উপর। বেশি কষ্ট আমি দিয়েছি, আমি হলাম ওর নিষ্ঠুর বাপ। এটা বলেই বাবা আর ভাইয়া চলে গেল বসার জন্য। কিছুক্ষণ পর কাজী সাহেব চলে আসলো। শুরু হলো বিয়ের কাজ। আমার পক্ষ থেকে সাক্ষী হলো বাবা, ভাইয়া, আব্বু। তবে মেয়ে পক্ষের সাক্ষীর নাম বলেনি। প্রথমে আমাকে কবুল বলতে বলা হলো। একটু ইতস্তত বোধ করলাম, তবে আবার আম্মুর ওই কথা ভেবে কবুল বলে দিলাম। কবুল কবুল কবুল। এখানে কনেকে বলতে বলা হলো। মেয়েটার সাথে সাথেই কবুল বলে দিল 3 বার। আমি মেয়েটার কাণ্ড দেখে অবাক, একটু লজ্জাও পেল না। লজ্জা পাবেও বা কি করে, যে ঘোমটা দিয়েছে। তারপর সবাইকে খাওয়া দাওয়া করানো হলো।
এবার বউ নিয়ে বাড়িতে যাওয়ার কাজ বের হলাম। রাত হয়ে গেছে, কিন্তু মেয়েটার বাবা বা আত্মীয় স্বজনকে দেখলামই না। আর মেয়েটা নাকে দেই গাড়িতে উঠলো। বলুন, এতে কি অবাক না হয়ে থাকা যায়? কি কাহিনী হচ্ছে তা ভাবতে ভাবতে গাড়িতে উঠলাম। মাইশা গাড়িতে উঠে মেয়েটার কোলে বসলো। এতে আরো অবাক। যাই হোক, গাড়ি ছাড়লো বাসার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম। গাড়ি থেকে নেমে দেখি আম্মু আর মা একসাথে দাঁড়ানো। আমি কিছু বললাম না, কারণ আমিও দাওয়াত দিতে বলেছি। তারা দুজনেই আমাদের বরণ করলো। এরপর মেয়েটাকে আম্মু আর মা নিয়ে গেল। আমি গেলাম বন্ধুদের কাছে। ভাই, একটাও পটাতে পারিনি আমরা কেউ। আর তোর বউ তোকে বিয়ে করার জন্য কত তাড়াতাড়ি কবুল বলল। ভাই, আমরা কবে যে বিয়ে করব? ধুর বেটা, বাদ দে দোষ। খাওয়া কিন্তু ভালো হয়েছে। কালকে বাসায় যেন এমন খাবার রান্না করে একটু দেখিস। আরে পেটুক, থাম তুই। বন্ধু, বাসর ঘরে যাবা সিসি ক্যামেরা লাগাতে চেয়েছিলাম, বাট বিয়েটা অনেক দ্রুত হয়ে গেল, তাই বেঁচে গেল। তবে বিড়ালটা মাইরো। আরে ভাই থাম তো, এমনিতে অনেক টেনশনে আছি আমার বউ কেমন হবে তা নিয়ে। আর টেনশন করতে হবে না ভাইয়া, মা ডাকছে তোমায়। নিচে সবাই চলো, ভাইয়া মনে হয় ছাদে আসবে না আজকে। ওকে চল মায়ের কাছে। তারপর নিচে গেলাম, দেখি মা আমার রুমের সামনে দাঁড়ালো। ওই ছাদে তোর কি কাজ? যা রুমে যা, মেয়েটা একা বসে আছে। এখনই যেতে হবে বলেই আমার মা রুমে ঢুকিয়ে দিল আমাকে এবং বাইরের দিকে আটকিয়ে দিল। তোর সাথে কালকে কথা বলবো। আমি রুমে ঢুকতেই দেখি মেয়েটা ঘোমটা দিয়ে খাটে বসে আছে। আমার উপস্থিতি টের পেয়ে খাট থেকে নেমে সালাম করে আবার খাটে গিয়ে বসলো। আমি কিছু বললাম না, তবে মেয়েটাকে দেখার ইচ্ছে হলো। যতই হোক এখন আমার বউ। আমি খাটে গিয়ে ওর ঘোমটা তুলেই অবাক, কারণ শিপা খাটে বসা। এ কি, তুই এখানে কেন? আমি থাকবো না তো কে থাকবে? বলেছিলাম না আমি তোমায় বিয়ে করব। কিন্তু এটা কিভাবে সম্ভব? এটাই সম্ভব। কিন্তু আম্মু আমার বিয়ে তোর সাথে দিল কেন? সে অনেক কাহিনী। কি কাহিনী তাই বল, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। ওকে শোনো তাহলে। আরে মাথা গরম করো না, আমি বলছি শোনো। সেদিন যখন ঋতু অসুস্থ ছিল, তুমি হাসপাতালে গিয়ে ঋতুর সব সমস্যার সমাধান করে দাও। সেদিন মামি খুব কান্না করছিল যে তার ছেলে এখন কত ভালো কাজ করে, যে তার ছেলের ক্ষতি করেছে সেই তার সমস্যার সমাধানও করে দেয়। এইসব বলে কাঁদছিল। তখনই হঠাৎ করে বলে উঠল, আজকে যে করেই হোক আমি আমার ছেলে কোনো না ব্যবস্থা করবই। দরকার হলে ও যাদের কাছে থাকে তাদের হাত পা ধরে হলেও আমি আমার ছেলেকে ফিরিয়ে আনতে হবেই। ভালো কথা বলছো। চলো আমরা আজকে সেই বাড়িতে যাই। শুনেছি তারা খুব ভালো মনের মানুষ, তারা মানুষের কষ্ট দেখতে পারে না। শিফা তোর মামাকে বলে দে আমি রেডি হয়ে আসতেছি। তার যদি যেতে ইচ্ছে করে তো রেডি হতে। আমি রেডি আছি, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে আসো। শিখা যা, রেডি হয়ে আয়, তুইও যাবি। আচ্ছা বলেই রেডি হতে গেলাম। তারপর আমি আর মামি রেডি হয়ে বের হলাম এবং গাড়ি নিয়ে বের হলাম তোমাদের বাসার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম। আমরা বাড়ির ভিতরে গেলাম, দেখি তোমার আব্বু বসা। তোমার আব্বু আমাদের দেখেই চিনে ফেললেন। এ কি, আপনারা এখানে কি চান আপনারা? মামাকে সরাসরি তার হাত ধরলো। দয়া করে আমাদের কথা শুনুন। আমি জানি আমরা ছেলেটার উপর অনেক অত্যাচার করেছি। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। ও চলে যাওয়ার পর থেকে আমরা কেউ ভালো নেই। আমি দরকার হলে আপনার পা ধরবো, তবু আমাদের একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, এটা সম্ভব নয়। আমি ছেলেটাকে অনেক ভালোবাসি। আমি কখনোই আমার ছেলেকে আপনাদের কাছে দিব না। আরে আমরা কি আপনাদের থেকে লিমনকে নিয়ে যাব? শুধু আমরা ওকে যেন ছেলের মতো রাখতে পারি সেই ব্যবস্থা করে দেন। না না, আমি কিছু পারবো না। হঠাৎ কোথা থেকে এসে? কি হয়েছে এখানে? আর এনারা কারা? হঠাৎ মামি বলে উঠল, দিলরুবা তুই? আরে ইয়াসমিন, তুই কতদিন আগে দেখা হয়েছিল আমাদের। তুই তো বিয়ের পর বিদেশ চলে গেলি, তারপর তো আর কোনো খোঁজই নেই। আচ্ছা বাদ দে, তা তুই এখানে কেন? আর কি জন্য এসেছিস? কোনো সমস্যা? আরে তুমি ওনাকে চিনো? এনারা হলো লিমনের আসল বাবা মা। কি ইয়াসমিন, তুই? ছি, তুই কিনা তোর পেটের সন্তানের সাথে এমন ব্যবহার করেছিস? তুই তো খুব ভালো ছিলি, কিন্তু তুই এমন হবি ভাবতেই পারিনি। মামি অঝরে কান্না করে দিল।
ঠিক বলেছিস, আমি কখনোই লিমনের কাছের মা হতে পারিনি। জন্ম দিলেই মা হওয়া যায় না। ওকে অনেক কষ্ট দিয়েছি। আমাদের ভুল বুঝতে পেরেছি। আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে দে। আরে তুই কাঁদছিস কেন? এখন কি চাস তাই বল। ওনারা লিমনকে নিয়ে যেতে চায়। কি না, এ কখনোই সম্ভব না। আমি লিমনকে কাউকে নিয়ে যেতে দেব না। তুই বুঝতেছিস না কেন? আমি কি বলেছি? লিমনকে তোর কাছ থেকে নিয়ে যাব। আমি চাই ও থেকে মা ডাক শুনতে, ওকে স্নেহ করতে। আম্মু নিশ্চুপ। কি রে, তুই চুপ থাকিস না। আমরা দুজনেই দরকারে ওর মা হব। তুই আমাকে ফিরিয়ে দিস না রুবা। আমি আজকে অনেক আশা নিয়ে এসেছি। দরকার হলে আমি তোর পায়ে পড়ছি।